আসসালামু আলাইকুম ভাই আপুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের তানজিম ভাইয়া। আজকে আমরা আলোচনা করব আমাদের এগ্রি জিএসটি অ্যাডমিশন লাস্ট ইয়ার প্রোগ্রামের একদম খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে। অর্থাৎ এই চ্যাপ্টারটা দিয়ে তোমাদের অ্যাকচুয়ালি পড়া শুরু হয়, সেটা হচ্ছে আমাদের কোষ এবং এর গঠন চ্যাপ্টারটা দিয়ে। তাইলে তার আগে ক্লাসটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে নেই যে অ্যাকচুয়ালি এই কোর্সটা আমাদের কেন লাগবে, ঠিক আছে, কি জন্য লাগবে। আমরা জানি আমাদের এগ্রি ভর্তি পরীক্ষা কিন্তু 12 এপ্রিল, সো আমাদের মাঝখানে কিন্তু একটা ভালো একটা সময় আছে। এখন তোমরা মোটামুটি অনেক জায়গায় প্রিপারেশন নিয়ে ফেলছো, সো পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে সে সম্পর্কে তোমাদের কিন্তু অলরেডি একটা ধারণা মাথায় সেট হয়ে গেছে। এখন হয়টা কি, এগ্রি এক্সামিনেশনের যে একটা আলাদা কোয়েশ্চেন প্যাটার্ন, এটা বাকিদের চেয়ে হালকা একটু ডিফারেন্ট থাকে। অর্থাৎ তোমাকে যখন আজকে আমি চ্যাপ্টারটা পড়াবো, তুমি বুঝতে পারবা অ্যাকচুয়ালি কোষ এবং এর গঠনের মধ্যে সব কিছু কিন্তু আমার এগ্রির জন্য পড়া লাগবে না, এগ্রি কিংবা জিএসটির জন্য পড়া লাগবে না, ঠিক আছে। আর এই কোর্সের ক্লাসগুলো এভাবেই থাকবে যে এগ্রি এবং জিএসটি দুইটা একসাথেই থাকবে। তো তোমার যদি মন চায় তুমি দুইটা একসাথেই করে ফেলতে পারবা, অথবা তোমার যদি মন চায় তুমি আগে এগ্রি প্রিপারেশন নিবা, তুমি তাহলে ওইটাও করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আর কথা না বাড়ায়া আজকের ক্লাস আমরা শুরু করে দেই। আসো, দেখো আমরা কিন্তু কোয়েশ্চেনগুলো এমসিকিউ বেসিসে, যেহেতু তোমাদের এমসিকিউ বেসিসে করা আছে, এবং আমি তোমাদের প্রত্যেকটা এমসিকিউর সাথে বলে দিব তোমাদের রিলেভেন্ট কি কি করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি তোমাকে একটা কোয়েশ্চেন দেখাই। দেখো তোমাদের ফার্স্টলি এখানে একটা কোয়েশ্চেন দিচ্ছে, সবাই দেখো। আচ্ছা, বলছে নিচের কোনটি স্টার্ট করুন, ঠিক আছে। নিচে আমি হয়তো বা ক্যামেরার বাইরে চলে আসছি না। আচ্ছা, নিচের কোনটি স্টার্ট করুন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা মোটামুটি ইন্টার লাইফে সবাই মোটামুটি পড়ে আসছি, তাই না? না পড়লেও খুব সিম্পলি আমরা আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আর কখনো ভুলবা না, ঠিক আছে। আমাকে যদি বলে স্টার্ট করুন কোনটা, স্টার্ট করুন হচ্ছে সবসময় AUG, জাস্ট একটা, ঠিক আছে। এবং এটার করসপন্ডিং, এটা তো একটা ট্রিপলেট, তাই না? আমরা তো জানি এক একটা কোডন এরকম হচ্ছে তিনটা মিলে একটা ট্রিপলেট ফর্ম করে, এবং এই ট্রিপলেট একটা করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে AUG'র জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা দায়ী সেটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে। তাহলে AUG'র জন্য অ্যামাইনো অ্যাসিড দায়ী, এটার নাম কি? মিথিওনিন। ওকে, তাহলে তোমার এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর যেহেতু স্টার্ট কোডন মাথায় রাখছো না, আমরা তো জানি স্টার্ট কোডনের মতো আরেকটা জিনিস কি আছে, সেটা হচ্ছে স্টপ কোডন। তাহলে তুমি স্টার্ট কোডনের পাশাপাশি স্টপ কোডনটাও অবশ্যই মাথায় সেট করে রাখবা। কি কি আছে? UAA, UAG, UGA। তাহলে তিনটে একটু মাথায় রাখবা, শেষ, ঠিক আছে। তাহলে স্টার্ট কোডন আমি জানি, এবং এটার জন্য অ্যামাইনো অ্যাসিড আমি জানি, এবং স্টপ কোডন, এই তিনটা শেষ, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু আমার লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের এই কোয়েশ্চেন, সাপোজ একটা জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন আমরা এইভাবে সলভ করতেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি এটা আনসার কি। হ্যাঁ, এই যে এটা আনসার হচ্ছে AUG, এখানে দেয়া আছে, ঠিক আছে, দেয়া আছে। আচ্ছা, তারপর আসি, দেখো পরের কোয়েশ্চেনটা একটু দেখি। এগুলো কিন্তু সবগুলো আমাদের এগ্রি গুডসের কোয়েশ্চেন, 22-23-এর কোয়েশ্চেন, অর্থাৎ একদম প্রিভিয়াসলি কোয়েশ্চেন। সো তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হচ্ছে। দেখো, কোনটির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। আচ্ছা, আমরা ভাইয়া একাধিক নিউক্লিয়াস থাকে এটার যদি আমার না বলে, আমাকে যদি এভাবে বলে দেয় নিচের কোন উদ্ভিদটি, কিংবা নিচের কোন প্রাণীটি, কিংবা নিচের কোন ছত্রাক, নিচের কোন শৈবাল এটার মধ্যে এটা সিনোসাইটিক, তার মানে একাধিক নিউক্লিয়াসে আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে সিনোসাইটিক অথবা সিনোসাইটস, ঠিক আছে। এটা কখনো ভুলবা না। তাহলে একাধিক নিউক্লিয়াস এটাও বলতে পারে, অথবা এটার বদলে বলতে পারে নিচের কোনটি সিনোসাইটিক উদ্ভিদ বা সিনোসাইটিক প্রাণী বলতে পারে, ঠিক আছে। এটা মানে এটা সেম জিনিস। আচ্ছা, তাহলে এটা তো আমরা জানলাম। এখন আমার জানতে হবে কোন ছত্রাক, বা আমি ফানজাই লিখি, একটা ফানজাই যেটা হচ্ছে একাধিক নিউক্লিয়াস ধারণ করে থাকে অর্থাৎ সিনোসাইট, সেটা হচ্ছে পেনিসিলিয়াম, ঠিক আছে, পেনিসিলিয়াম। আচ্ছা, তাহলে ছত্রাক মাথায় রাখলে হবে না, আমাকে কিন্তু শৈবাল বেশি মাথায় রাখতে হবে, শৈবালটা বেশি আসে পরীক্ষার জন্য। তাহলে কোন শৈবাল বা অ্যালগাই আমাদের গুরুত্বপূর্ণ একাধিক নিউক্লিয়াস হিসেবে থাকে, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখবা, ভুলবা না, সেটা হচ্ছে বলছেরিয়া, সেকেন্ডলি হচ্ছে বট্রিডিয়াম, ঠিক আছে, এবং থার্ডলি মাথায় রাখবা স্পেরোপ্লিয়া, ঠিক আছে। তাহলে এই তিনটে একটু মাথায় রাখবা। তাহলে এ হচ্ছে তোমার ফানজাই, যে হচ্ছে তোমার একাধিক নিউক্লিয়াস, এটা হচ্ছে এই যে তোমার শৈবাল যারা একাধিক নিউক্লিয়াস ধারণ করে। তাহলে আমরা তো একটা পড়ছি যারা সিনোসাইটিক, তাই না? এখন তার ঠিক উল্টাটা একটু পড়ে রাখবা, এভাবে করে পড়া আগাইতে হবে, বুঝছো? উল্টাটা কিভাবে পড়বা, মানে এদের তো একাধিক নিউক্লিয়াস থাকে, তার মানে তুমি পড়ে রাখবা কাদের কাদের একদম নিউক্লিয়াসই থাকে না, ঠিক আছে। জাস্ট আমি লিখে দিচ্ছি, একটু মাথায় রাখবা। আমি এটা মুছে ফেলি, দাঁড়াও, এটা তো লিখে ফেলছো আশা করি তোমরা, অথবা মাথায় সেট করছো। এখন জাস্ট যাদের মধ্যে নিউক্লিয়াস থাকে না তারা একটু পড়ে রাখবা, সেটা হচ্ছে পরিণত থাকতে হবে নামের সামনে। এটা অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, নামের সামনে পরিণত থাকা লাগবে, পরিণত সিভ কোষ। বিকজ মাথায় রাখবা অপরিণত যদি সিভ কোষ বলে তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। পরিণত হয়ে যাওয়ার পর নিউক্লিয়াসটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে পরিণত সিভ কোষ,
সেকেন্ডলি যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের স্তন্যপায়ীর, স্পেসিফিক্যালি, ঠিক আছে, স্তন্যপায়ীর। তারপর সেকেন্ড যেটা কিওয়ার্ড সেটা হচ্ছে পরিণত। তাহলে স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্তকণিকা। তাহলে তোমাকে যদি শুধু বলে লোহিত রক্তকণিকা এবং ওখানে অপশনে যদি আরও খুব ইম্পর্টেন্ট অপশন বিলং করে ওখানে যদি থাকে, তাহলে কিন্তু তুমি লোহিত রক্তকণিকা অপশন দাগাইতে পারবা না। কারণ লোহিত রক্তকণিকা অবশ্যই পরিণত হইতে হবে, তখনই যখন সে ম্যাচিউর হয় তখনই তার মধ্যে নিউক্লিয়াসটা শেষ হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াসে ভ্যানিশ হয়ে যায়। এবং অবশ্যই শুধুমাত্র স্তন্যপায়ীর যে লোহিত রক্তকণিকা সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, দেখবা তুমি কোয়েশ্চেন হয়তো বা এই কোয়েশ্চেনগুলো যেগুলো এখন পড়াচ্ছি না, দেখবা এই কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিটও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা আগাই, সামনের দিকে দেখতে পাবো। আচ্ছা তাহলে দেখি এখানে অপশন কি কি দিছে, নিউরোস্পোরা দিছে, ওইডোগোনিয়াম দিছে, স্পেরোপ্লিয়া দিছে, ইউলোথ্রিক্স দিছে, তাই না? আচ্ছা দেখো নিউরোস্পোরা কিন্তু একটা ছত্রাক আমরা জানি, ওইডোগোনিয়াম হচ্ছে একটা জালিকাকার শৈবাল, তাই না? জালিকাকার শৈবাল, তোমার যদি না পারো তোমরা একটু বইয়ের মধ্যে দেখে নাও, এটা কিন্তু একটা জালিকাকার শৈবাল, নিম্ন শ্রেণী একটা শৈবাল। আচ্ছা তারপরে স্প্লেওপ্লিয়া যেটা তোমার বললাম অলরেডি লিখে দিছিলাম না, তার মানে আনসার কি হবে? সি হবে। আর ইউলোথ্রিক্স আমরা জানি, ইউলোথ্রিক্স খুবই গুরুত্বপূর্ণ তার শেপের জন্য, অর্থাৎ তার যে শৈবাল তার শেপ, ওই যে তোমার শেপটা একটু মাথায় রাখবা, ক্লোরোপ্লাস্টের শেপটা একটু মাথায় রাখবা, গাঢ় আকৃতির কিংবা বেল্ট আকৃতির কিংবা ফিতাকৃতির, একটু মাথায় রাখবা। আচ্ছা তাহলে এটার আনসার সি, ঠিক আছে, দেখো আনসার সি, ওকে। আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখি, কোষ প্রাচীরের গাঠনিক একক কোনটা? এবং মাঝখানে বলে দিচ্ছে ক্ষুদ্রতম। দুইটা লেখা দেখতেছি, ভুলবা না, ঠিক আছে, জাস্ট দুইটা লেখা দেখিয়ে দিচ্ছে। একটা হচ্ছে তোমাকে যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক একক কি, ঠিক আছে, তোমাকে যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক একক কি, তুমি তখন বলবা মাইসেলি, ঠিক আছে। আর তোমাকে যদি বলে শুধু গাঠনিক একক কি কিংবা প্রধান উপাদান কি, তাহলে আমাকে যদি বলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, প্রধান উপাদানটা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা জানি সবাই, সেটা হচ্ছে সেলুলোজ। কেন ভাইয়া প্রধান উপাদান জানো? কারণ সেলুলোজের পরিমাণ কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বেশি আছে। কয় পার্সেন্ট আছে? 40%। তাহলে সেলুলোজের পরিমাণ আছে 40%। তারপর মাথায় রাখবা হেমিসেলুলোজ, পরিমাণগুলো একটু মাথায় রাখা লাগবে কষ্ট করে। হেমিসেলুলোজ আছে আমার 20%, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের পেকটিক অ্যাসিড বা পেকটিন থাকবে 30%। আচ্ছা তারপর থাকবে আমাদের গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন থাকবে আমাদের 10%। এই যে রেশিওগুলো, এই যে পরিমাণগুলো, পার্সেন্টেজগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ভাই দেখি তো আনসার আছে কিনা। এই যে দেখো প্রথমটা এটা আনসার, তাহলে আনসার কি হবে? এ হবে, এই যে প্রথমটা আনসার, ঠিক আছে। আচ্ছা তারপর বলছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ফুলের পাপড়ির রং, ঠিক আছে, ফুলের পাপড়ির রং বেগুনি হয় কোন ক্ষেত্রে? ঠিক আছে, আমরা তো জানি ফুলের পাপড়ির রং বিভিন্ন কালারের হয় পিএইচ এর চেঞ্জের কারণে, তাই না? এটা তো আমরা পড়ছি প্রথম চ্যাপ্টারে। দেখো আমি লিখে দিচ্ছি, এটা একটু মাথায় রাখবা। দেখো আমাদের পিএইচ চেঞ্জ ছাড়াও কোন কোন পিগমেন্টের কারণে আমার বেসিক্যালি পাপড়ির বিভিন্ন কালারের রং হচ্ছে, তাই না? সেটা হচ্ছে প্রথম মাথায় রাখবা অ্যান্থোসায়ানিন, আরেকটা হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, আর সেকেন্ডলি মাথায় রাখবা বিটা সায়ানিন, ঠিক আছে। একটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, একটা হচ্ছে বিটা সায়ানিন। এই দুইজনের কারণে ফুলের পাপড়ির বিভিন্ন মানে হরেক রকম কালার হইতে পারে, ঠিক আছে, এই দুইটা পিগমেন্টের কারণে। এখন পিএইচ চেঞ্জের কারণে বিভিন্ন রকম প্রভাব পড়তে পারে, ঠিক আছে। পিএইচ চেঞ্জের কারণে ওখানে যে পাপড়ির মধ্যে যে পানি আছে, যে জলীয় পদার্থ আছে, ওইটার পিএইচের বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে, তার কারণে কালারটাও চেঞ্জ হতে পারে। যেমন পিএইচ যদি ক্ষারীয় পিএইচ হয়, ঠিক আছে, অর্থাৎ যদি আমার 7-এর বেশি হয়, সেক্ষেত্রে আমার পাপড়ির কালারটা হবে মাথায় রাখবা নীল। আর যদি অ্যাসিডীয় হয় তখন হবে মাথায় রাখবা লাল। আর যদি নিরপেক্ষ হয় অর্থাৎ নিউট্রাল হয়, এটাকে নিউট্রাল পিএইচ বলে, অর্থাৎ 7 হয়, তখন কালারটা হবে আমরা জানি বেগুনি কালার, ঠিক আছে। তাহলে এখান থেকে এই লাইনগুলো মাথায় রাখলে মোর দেন এনাফ, ঠিক আছে। কোয়েশ্চেন এভাবেই করে আসবে, একটা কোয়েশ্চেন দিচ্ছে তুমি এটা এভাবেই করে পড়বা, তার ওই রিলেভেন্ট টপিকগুলো একটু বিস্তারিত পড়বা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখো এটা, এই যে দেখো নিউট্রাল পিএইচ, তাহলে কি বলছে বেগুনি কখন হবে? নিউট্রাল পিএইচ হলে, এইমাত্র এটা বলছি তোমাকে। আচ্ছা তারপর বলছে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? আচ্ছা এটা দেখি তোমরা বলো তো, এটা কিন্তু এই চ্যাপ্টার অর্থাৎ কোষ এবং এর গঠন চ্যাপ্টারের একদম শুরুর দিকে ছিল, কোষের যে পরিচিতি ছিল ওখানে কিন্তু জিনিসটা ছিল। আচ্ছা একটু ওয়েট করো, আমি এটা খুঁজি। আচ্ছা যেটা বলতেছিলাম, আসো
তাহলে বলছে মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা, ঠিক আছে। আচ্ছা, দীর্ঘতম মানে কি সবচেয়ে লম্বা, ঠিক আছে। তাইলে মাথায় রাখবা সবচেয়ে লম্বা কোষ বা দীর্ঘতম কোষ সেটা হচ্ছে আমাদের মানবদেহের মোটর নিউরন। মানবদেহের কি মোটর নিউরন, যেটা 1.37 মিটার লম্বা। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে, অবশ্যই মাথায় রাখা লাগবে। সেকেন্ডলি দেখো এটা রিলেভেন্ট, আমরা তাহলে কি কি মাথায় রাখবো, যেহেতু তোমারা বলছি ভাইয়া লম্বা কোষ, তার মানে আরো কি কি টার্ম থাকতে পারে। সবচেয়ে বড় কোষ কোনটা, আমি যদি বলি সবচেয়ে বড় কোষ আমাদের পুরা পৃথিবীর মধ্যে, পুরা গ্যালাক্সির মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা, সেটা হচ্ছে আমাদের উট পাখির ডিম। অ্যাজ ইউজুয়াল আমরা তো জানি ডিম কিন্তু একটা বড় কোষ, এই যে আমরা ডিম খাই না, ওটা পুরোটা কিন্তু একটা কোষ, ঠিক আছে, পুরোটা একটা সেল। তাহলে সেই হিসেবে আমি যদি বলি তাহলে উট পাখির ডিম সবচেয়ে বড়, সিম্পল। আচ্ছা, তাহলে উট পাখির ডিমের সাইজটা কত, 17x12.5 সেন্টিমিটার। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো কষ্ট করে। আচ্ছা, তাহলে আগে তোমাদের যেটা বলে ফেলছি কোনটা সবচেয়ে লম্বা কোষ, কোনটা সবচেয়ে বড় কোষ, এগুলো একটু মাথায় রেখো। যে কোয়েশ্চেনটা আসছে তার কোরিলেটেড, মানে তার রেসপেক্টিভলি এই কোয়েশ্চেনগুলো একটু মাথায় রেখো। আচ্ছা, তারপর তাহলে ভাইয়া আসো আমরা আমাদের পরের কোয়েশ্চেনে আসি। দেখো কোন কোষে একাধিক নিউক্লিয়াস আছে। ভাইয়া এটা দেখলে মোটামুটি তোমাদের আগের কোয়েশ্চেনটা মনে পড়বে, বাট অ্যাকচুয়ালি এখানে অপশনের উপর ডিফারেন্স আছে। যেমন ধরো আমরা দেখি এখানে বলছে কিন্তু লিভার কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং রক্তকণিকা, ঠিক আছে। এখানে কিন্তু অনেকে ভুল করে রক্তকণিকা দিয়ে ফেলতে পারো, কারণ এটা মনে হইতে পারে যে এখানের মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে। দেখো এখানে অনেকে আর কি ধরো লোহিত রক্তকণিকা, বাকি দুইটার ক্ষেত্রে আর কি। তাহলে দেখো স্নায়ু কোষও কিন্তু এখানে হবে না, অবশ্যই জানি জনন কোষও হওয়ার চান্স নাই। বাট আমি যদি বলি এই যে লিভার কোষ যেটা, এই ক্ষেত্রে কিন্তু এটা আনসার হবে। এখন হচ্ছে কেমনে আনসার হবে এটা আমি একটু লিখে দিচ্ছি, সমস্যা নাই। আজকে থেকে মাথায় রাখবা, এটা তোমার বই কিন্তু নাই, ঠিক আছে। সো এটা একটু আমি লিখে দিচ্ছি, তুমি একটু মাথায় রাখো। যকৃৎ কোষ অর্থাৎ লিভারের সেলগুলো সবসময় বাইনিউক্লিয়েটেড অথবা মাল্টিনিউক্লিয়েটেড থাকে, ঠিক আছে। তাহলে যকৃৎ কোষ সবসময় বাইনিউক্লিয়েটেড অর মাল্টিনিউক্লিয়েটেড থাকে, ঠিক আছে। সরি, আচ্ছা, বাইনিউক্লিয়েটেড অথবা মাল্টিনিউক্লিয়েটেড মানে কি, সেটা তো মানে তোমার যে নিউক্লিয়াসটা আছে সেটা একাধিক তার মধ্যে ভাগ থাকে, ঠিক আছে। অর্থাৎ নিউক্লিয়াসটা একদম ফিক্স এভাবে থাকে না, নিউক্লিয়াসটার মধ্যে অনেকগুলো ভাগ থাকে, ঠিক আছে। সে বাইনিউক্লিয়েটেড হতে পারে অথবা মাল্টিনিউক্লিয়েটেড হতে পারে, অর্থাৎ অনেকগুলো ওখানে নিউক্লিয়াস দেখা যায়। এটা একটু মাথায় রাখবে আজকে থেকে। তাহলে এটা কিন্তু আনসার কি হবে, যকৃৎ অথবা লিভার কোষ, ঠিক আছে। যকৃৎ অথবা লিভার কোষ, যেটা প্রাণীদেহের মধ্যে, এতক্ষণ আমরা যেগুলো পড়ছি না ওগুলো কিন্তু উদ্ভিদের মধ্যে ছিল, তাই না। যেমন আমরা শৈবাল পড়ছি, ছত্রাক পড়ছি, ওগুলো কিন্তু উদ্ভিদের পার্ট ছিল, বাট প্রাণীর মধ্যে এটা একটু আলাদা করে মাথায় রেখো যে যকৃৎ কোষের মধ্যে এরকম একটা ফিচার আছে। তাহলে দেখি এটার আনসার ঠিক আছে, হ্যাঁ ভাই এটার আনসার লিভার কোষই বলছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, প্লাজমোডেসমাটা কি। মোটামুটি আমরা এই কোয়েশ্চেনটা একবার না একবার কিন্তু আমাদের এইচএসসি লাইফে দেখছি অনেকে, এই নামটা কিন্তু আমরা অনেকে শুনছি, তাই না। প্লাজমোডেসমাটা কাকে বলে, এটা কই পড়ছি আমরা, এটা আমরা পড়ছি সেল ওয়ালে, তাই না। সেল ওয়ালের মধ্যে কথাটা ছিল, কি ছিল, সেটা হচ্ছে একটা কোষ, ধরো একটা কোষ, তার এখানে কোনো প্রাচীর নেই, এটা হচ্ছে মধ্যপর্দা, আরেকটা কোষের মধ্যপর্দা হচ্ছে এটা। এই দুইটা কোষের মধ্যপর্দার মধ্যে যে একটা কি নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ, কি বলে এটারে, এই লাইনটা মাথায় রাখবে এখান থেকে, এটাকে বলা হয় নলাকার, একদম স্পেসিফিক্যালি এটা মাথায় রাখবা, নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ, ঠিক আছে। এই লাইনটা একটু মাথায় রাখবা, নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ। এইটার মাধ্যমে একটা কোষ আরেকটা কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে, বিভিন্ন বস্তু আদান প্রদান করে। যেমন এটাকে আমি বলতে পারি আন্তঃকোষীয় একটা কি রিলেশনশিপ, তাই না, আন্তঃকোষীয় একটা সম্পর্ক, ঠিক আছে। এখানে একটা কোষের পর্দা, মধ্যপর্দা, এখানে মধ্যপর্দা, দুইজনের মাঝখানে রিলেশনটা। আচ্ছা, তাহলে দেখি কি প্লাজমোডেসমাটা কি, সেটা হচ্ছে আমাদের আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। দেখে তো আমি এই জিনিসটা দেখে তো বুঝতে পারতেছি তোমার আনসার এটা হবে, ঠিক আছে। যেমন বাকিগুলো দেখে তো আমি কখনো আনসার হবে এটা বুঝতে পারতেছি। যেমন কোষ গহ্বর, ভাই কোষ গহ্বর মানে তো সেল ভ্যাকিউল, তাই না, সেল ভ্যাকিউল বলে এটারে, সেল ভ্যাকিউল বলে। সাইটোপ্লাজমের সুতা, এরকম নাম তো আমরা কিছু শুনি নাই, বাট 3 নাম্বারটা এটা আমরা শুনছি, 4 নাম্বারটা কোনোটি নয়। এটা আবার অনেকে দাগা ফেলতে পারো যারা এই নামটা কখনো শুনো নাই। তাহলে আনসার কি হবে, সি হবে, ঠিক আছে। এটা আনসার, হ্যাঁ এটা আনসার সি হবে। আচ্ছা, তারপর বলছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি। আচ্ছা, আমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে কিছু নাম আছে, মানে ধর আমি যদি বলি, আমি সিরিয়ালি জিনিসটা লিখে দিই, তোমরা একটু মাথায় রাখো, আজকে থেকে দেখে ক্লাসটা দেখে একটু মাথায় সেট করে ফেলো। যেমন আমি যদি বলি আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে, আমাদের কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা কি, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে আমাদের গোলগি বডি, এটা মাথায় রাখবা। সো গোলগি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, একটা মাথায় রাখলাম। শুধু কি গোলগি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মাথায় রাখবো না, আমি আরো কিছু লিখে দিচ্ছি, ওগুলো একটু মাথায় রাখো। গোলগি বডিকে আমরা বলতে পারি কোষের ট্রাফিক পুলিশ, কি বলতে পারি,
কোষের ট্রাফিক পুলিশ বলতে পারি, তারপর বলতে পারি কোষের প্যাকেজিং হাউস, অর্থাৎ যত রকম অঙ্গাণু আছে তাদেরকে কিন্তু তৈরি হওয়ার পরে মেইন যে বাইরে আবরণ দেয় সেটা কিন্তু গোলগি বডি দেয়। তাহলে এই তিনটা নাম কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু এই তিনটা ছাড়াও কিন্তু আরও তিনটা নাম আছে যেটাকে আমরা বলি গোলগি বডিকে আমি এই নামেও রাখতে পারি। কি কি নামে রাখতে পারি এটা অবশ্যই তোমাকে জানা লাগবে। আমি একটু এখানে লিখে দিই ভাইয়া, তুমি একটু মাথায় রাখো, ঠিক আছে? আমি এখানে ডিফারেন্ট কালার দিয়ে লিখে দেই, বাট জিনিসটা সেম। যেমন গোলগি বডিকে কিন্তু আমরা আরও কী কী বলতে পারি, আমরা ডিকটায়োসোম বলতে পারি, ডিকটায়োসোম। সেকেন্ডলি হচ্ছে ইডিওসোম, থার্ডলি হচ্ছে আমাদের লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে? অনেক সময় কোয়েশ্চেন যেখানে একটু কনফিউজিং দিবে তখন বলবে নিচের কোনটি গোলগি বডির অপর নাম নয়। দেখবা ওখানে দিবে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, 4 নম্বর অপশনে দিবে ক্যামেলো গোলগি। তোমরা তো দেখে হয়তো বা ভাবতে পারো ভাই ক্যামেলো গোলগি তো অবশ্যই আনসার হবে, এটার আমি বাদই দিলাম, কিন্তু বেসিক্যালি ওইটাই হচ্ছে রং আনসার, কারণ ক্যামেলো গোলগি তো গোলগি বডি আবিষ্কার করছে, তাই না? এটা তো গোলগি বডির অপর নাম না। এভাবে করে কোয়েশ্চেন একটু ঘুরাইতে পারে। তাহলে আমরা এই নামগুলো তো গোলগি বডির পড়ছি। ঠিক সেম ওয়েতে আমি যদি বলি কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা, এটা আমরা কি বলতাম? প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? সেটা হচ্ছে আমাদের রাইবোজোমকে বলে, তাই না? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, ঠিক আছে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, ঠিক আছে? এখন তো আমরা কার্বোহাইড্রেট পড়ছি, প্রোটিন পড়ছি, এবং কার্বোহাইড্রেট প্রোটিন ছাড়া যত রকম অপ্রোটিন জাতীয় মানে প্রোটিন ছাড়া বাদ বাকি যা আছে সবগুলা কাজ কিন্তু আবার গোলগি বডি করে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবং তাহলে গোলগি বডির নামগুলো পড়ছি, এবং রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলে এটা আমরা জানি, এবং রাইবোজোমে বেসিক্যালি আমার কি তৈরি হয়, কি তৈরি হয়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাই না? এমআরএনএ থেকে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এই যে এখানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেখানে তিনটা জিনিস লাগে, মাথায় রাখবে। একটা হচ্ছে এমআরএনএ লাগবে, আরেকটা হচ্ছে লাগবে আমাদের টিআরএনএ, ঠিক আছে? এবং এই দুইটা কোরিলেটেড এনজাইমগুলো, যেটাকে আমি বলতে পারি অ্যাকচুয়ালি রাইবোজোমই লাগবে আর কি, রাইবোজোম এবং তার কোরিলেটেড এনজাইমগুলো। তাহলে এই তিনটা জিনিস ওখানে থাকলে আমি ওখানেই বেসিক্যালি ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয়। কি হয়? ট্রান্সলেশন প্রক্রিয়া, তাই না? ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ থেকে সংশ্লিষ্ট প্রোটিনটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে এটা একটা কথার জন্য আমরা বহুত কিছু বলে ফেলছি, এগুলো একটু মাথায় রাখবা। তাহলে ভাই এটার আনসার কি হবে? এটার আনসার হবে রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু লাইসোসোম আছে, লাইসোসোমটা বলে দেই। দেখো লাইসোসোমের কিন্তু একটা নাম আছে, ঠিক আছে? আমি এটা মুছে দেই। লাইসোসোমকে আমরা কি ডাকি জানো? লাইসোসোমকে বলি আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল। কি বলি? ফ্যাগোসাইটিক ভেসিকল বলি, ঠিক আছে? ফ্যাগোসাইটিক ভেসিকল। এছাড়াও বলতে পারি আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা অটোলাইসিস কে করে বা ফ্যাগোসাইটোসিস কে করে, কোষের ফ্যাগোসাইটোসিস কে করে। তারপর আমি এটাও বলতে পারি এনজাইম আবদ্ধ থাকে নিচের কোন অঙ্গাণুর মধ্যে, ঠিক আছে? কোন অঙ্গাণুর মধ্যে? লাইসোসোমের মধ্যে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবা, দেখবা কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিটও হতে পারে। আচ্ছা, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার কিন্তু রাইবোজোম হবে, আমরা পেয়ে গেছি, ঠিক আছে? দেখি, হ্যাঁ আনসার রাইবোজোম হবে, খুবই ইজি, তাই না? আচ্ছা, তারপরে কোয়েশ্চেন একটু দেখি তো ভাইয়া। আচ্ছা, এই যে দেখো কোয়েশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, একবার পড়াইলাম না ভালো করে, তারপর দেখো আমাদের কোয়েশ্চেন কিন্তু আগের বছরের কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা দেখি, এই যে দেখো বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলি? ওই যে বললাম না আমি সিনোসাইটিক বা সিনোসাইটস বলে, দেখি আছে কিনা, এই যে সিনোসাইটস। আনসার কি হবে? বি হবে, তাই না? কারণ এখানে বাকিগুলো তো আনসার হবে না। যেমন এই যে ভাইয়া কোয়ানোসাইট, এই কোয়ানোসাইট নামটা তোমরা কই শুনছো দেখি বলো তো, মনে আছে? কোয়ানোসাইট নামটা শুনছো তোমরা প্রাণীবিজ্ঞানে, অর্থাৎ জুলজিতে ফার্স্ট চ্যাপ্টারে পরিফেরাতে শুনছো। যাদের মাথায় নেয় একটু গিয়ে দেখে আসো, পরিফেরাতে একটা বিশেষ কোষ দেখা যায় যেটাকে আমরা কোয়ানোসাইট বলি। পিনোসাইটস, এই পিনোসাইটস নামটা তোমরা কই শুনছো দেখি বলো তো? সেটা হচ্ছে তোমার তরল পদার্থকে কোষের মধ্যে যে শোষণ করার যে প্রক্রিয়া, তরল পদার্থ যে প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করে, তরল পদার্থ যে প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে তাকে আমরা কি বলি? পিনোসাইটোসিস, ঠিক আছে? আর কঠিন পদার্থ কোষের ভিতরে যে প্রক্রিয়া প্রবেশ করে তাকে বলে আমরা ফ্যাগোসাইটোসিস। মাথায় রাখবা, ফ্যাগোসাইটোসিস মানে শুধু যে রোগ জীবাণু ভক্ষণ করে এমনটা কিন্তু না, এক্ষেত্রে তারা কিন্তু খাবারকেও ভক্ষণ করতে পারে, ওই ভক্ষণ করার প্রসেসটাও কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় করে। আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা আনসার তো আমরা বুঝতে পারছি, এটা আনসার সিনোসাইটস হবে। পরের কোয়েশ্চেনটা একটু দেখি। আচ্ছা, কোনটি প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে? কি অদ্ভুত, তাই না? আমি যে আগে একটু বিস্তারিত পড়াইলাম না, দেখছো কোয়েশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। দেখি তোমরা এটা ভেবে চিন্তে বলো তো, কোনটি প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে? কি কি দিছে? আরএনএ, ডিএনএ, এমআরএনএ, কোনোটি নয়। আমি আনসার বলবো না, দেখি বলো কি হবে। দেখো আরএনএ, তারপর ডিএনএ, এমআরএনএ, কোনোটি নয়। প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ কে করবে? আমরা তো কি জানি? আমরা জানি আমাদের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, তাই না? এবং এই প্রোটিনের মধ্যে সাহায্য কে করতেছে? টিআরএনএ সাহায্য করতেছে। এবং যেহেতু এটা রাইবোজোমের মধ্যেই হচ্ছে, সো রাইবোজোম কি দিয়ে তৈরি? রাইবোজোম কিন্তু আবার আরএনএ দিয়ে তৈরি না? রাইবোজোমের কিন্তু 80 থেকে 90% কিন্তু কি থাকে? আরএনএ থাকে না, মানে সরি টোটাল যে আরএনএ,
আরএনএ যে 5 প্রকার আছে না, টোটাল যে আরএনএ তার মধ্যে কিন্তু 80 to 90% কিন্তু কি আমাদের আরআরএনএ, তাই না? আচ্ছা, তাহলে এই আরআরএনএ আছে, আবার আমার টিআরএনএ লাগতেছে, আবার আমার এমআরএনএ তো অবশ্যই লাগতেছে, ওটাকে সংশ্লেষ করে তো প্রোটিন তৈরি করি, ঠিক আছে? কিন্তু এই টোটাল প্রসেসকে নিয়ন্ত্রণ করে কে? মাথায় রাখবে, আমাদের যত জীবদেহে বিভিন্ন প্রক্রিয়া যে নিয়ন্ত্রক, সেটা কিন্তু আবার ডিএনএ। আসল খেলোয়াড় কিন্তু এই বেটা, বুঝছো? ডিএনএ হচ্ছে অ্যাকচুয়াল সব কিছু নিয়ন্ত্রণ করে, এবং এই কারণে ডিএনএকে কি বলা হচ্ছে আমাদের মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে ডিএনএকে কেন বলা হয়, কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়, বিকজ সে সব কিছুর মাস্টার, ঠিক আছে? এবং বলা হয় বংশগতির বা সব কিছুর আণবিক ভিত্তি, এবং ওইটা তো আলাদা কথা, ওইটাই আমি না নেই এখানে। তাহলে এটা আনসার, এটা দিয়ে দিচ্ছে, এটা আনসার কি? ডিএনএ, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আচ্ছা, পরের কোয়েশ্চেন একটু দেখি তো। আচ্ছা, এই যে কিছু কিছু সময় তোমাদের এই যে তোমার অ্যাগ্রিতে অনেক সময় দেখা যায় বিভিন্ন বিজ্ঞানীর নামগুলো দেয়, বাট তোমার তাই বলে সব বিজ্ঞানী পড়তে হবে এমনটা না, খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে বিজ্ঞানীর নামগুলো দেখি না, এখানে কিন্তু আমাদের 4টা নামই খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেন গুরুত্বপূর্ণ যদি আমি একটু আলোচনা করি, দেখো তো এখানে আমাদের ভাইয়া এই নামগুলো তোমরা কই কই শুনছো? আচ্ছা, আমি যদি ফার্স্টে বলি থিওফ্রাস্টাস আমরা কই শুনছি? মাথায় রাখবা, থিওফ্রাস্টাসকে আমরা বোটানির জনক বলি, বা বাংলায় বললে উদ্ভিদ বিজ্ঞানের জনক, ঠিক আছে? আজকে থেকে ভুল মানা জিনিসটা। ক্যারোলাস লিনিয়াস, ফাদার অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যার যে জনক বলতেছি, অথবা আমরা, ঠিক আছে, দ্বিপদ নামকরণ যেটা বলি সেটা, ঠিক আছে? আচ্ছা, তারপর ব্যান্তাম এবং হুকার, তারা কি দিছিল? তারা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস দিছিল। তোমরা এই বইয়ের একদম শুরুর পেজগুলোতে একটু চেক করলে জিনিসগুলো পাবা। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করছিল তারা। আচ্ছা, লাস্টে বলছে হুইটেকার কি করছে? সে হচ্ছে 5 কিংডম মতবাদ দিছিল, তাই না? 5টা কিংডমে ভাগ করছিল। পড়ছিলাম না এটা? কিন্তু আমরা এসএসসিতে পড়ছিলাম, তাই না ভাইয়া? এসএসসিতে পড়ছিলাম হুইটেকারেরটা, ওই যে অ্যানিমালিয়া, প্ল্যান্টাই, ওগুলো পড়ছিলাম। ওইটা বেসিক্যালি 5 কিংডম, ওইটাই হচ্ছে হুইটেকার দিছে। এখানে কোয়েশ্চেন কি? 5 কিংডম শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে, তাহলে আনসার কি হবে? হুইটেকার হবে, ডি হবে, ঠিক আছে? মাথায় রেখো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, হুইটেকার। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কি? ক্লাসের শুরুতে কিন্তু পড়াই ফেলছিলাম, তাই না? ইভেন তোমাকে পার্সেন্টেজগুলো বলে দিয়েছিলাম, সেই অনুযায়ী দেখি বলো তো, প্রধান যদি রাসায়নিক উপাদান বলে তুমি আনসার কি দিবা? তুমি আনসার অবশ্যই সেলুলোজ দিবা, তাই না? অবশ্যই সেলুলোজ দিবা, কারণ এটার পরিমাণ সবচেয়ে বেশি। এটার পরিমাণ কত ছিল? সেলুলোজের পরিমাণ কত ছিল দেখি বলো তো? সেলুলোজের পরিমাণ 40% ছিল। সেকেন্ড যেটা প্রধান উপাদান, সেটা কিন্তু আবার পেকটিন, মাথায় রেখো। সেটা কিন্তু আবার হেমিসেলুলোজ বলে দিও না, পেকটিন হচ্ছে আমাদের 30%, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এবং যদি আমি বলি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, তুমি তখন কি বলবা? তুমি তখন বলবা মাইসেলি। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের আসছিল, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আসছিল। তাহলে এখানে আনসার কি হবে? এই যে সেলুলোজ, এ হবে, ঠিক আছে? আনসার সেলুলোজ হবে। আচ্ছা, তারপর বলছে ডিএনএ অণুতে কোডন কয়টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত? তাহলে ডিএনএ অণুতে কোডন কয়টি নিউক্লিওটাইড? মাথায় রাখবা, ডিএনএ অণু তৈরির সময় টোটাল 4 প্রকার নিউক্লিওটাইড কাজ করে। অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই 4 প্রকার নিউক্লিওটাইড কিন্তু কাজ করে। কিন্তু তোমাকে কোয়েশ্চেন কি দিছে? তোমাকে বলছে কোডনকে, মানে এক একটা কোডন কয়টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত? তখন মাথায় রাখবা 3টা, ঠিক আছে? 3টি কোডন দিয়ে, মানে 3টি নিউক্লিওটাইড দিয়ে, এই যে এটা 3টি নিউক্লিওটাইড দিয়ে একটা তোমার কোডন গঠিত। এই যে এখানে আনসার 3 হবে, দেখি আনসার, ঠিক আছে? 3 হবে। এগুলো একটু মাথায় রাখো ভাইয়া, যেগুলো বলতেছি না একটু কষ্ট করে মাথায় রাখো। এই যে দেখো কোয়েশ্চেনটা আবার রিপিট করছে, দেখো উদ্ভিদের জীবনটা এক কোষের সাথে অন্য কোষের প্রোটোপ্লাজমের সংযোগ কি? আমি তোমাকে একটু আগে কি বলছিলাম? আমাদের যে একটা কোষের সাথে আরেকটা কোষের যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ, নলাকার সাইটোপ্লাজমিক যে সংযোগ, নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্লাজমোডেসমাটা। এই যে আছে কিনা দেখি, এই যে প্লাজমোডেসমাটা। আমি আর এগুলা নিয়ে বিস্তারিত বলতেছি না, কারণ ক্লাসের শুরুতে আমি যে বিস্তারিতগুলো পড়াইছি, দেখো ওগুলাই কিন্তু আগের কোয়েশ্চেনগুলোতে আবার রিপিট হচ্ছে। তো তুমি বুঝতে পারতেছো, যখন তুমি অ্যাগ্রির জন্য পড়াশোনা করবা, এত কিছু পড়ার দরকার নাই। চ্যাপ্টারের সিলেক্টিভ টপিকগুলোর এভাবে সিলেক্টিভলি আগাবা। এই জন্য তুমি এখন ক্লাসটা করছো না, করার পরে তুমি বইয়ের চ্যাপ্টারটা নিয়ে আবার বসবা, বসে আমি যে টপিকগুলো নিয়ে এখন আলোচনা করতেছি ওই টপিকগুলো আরেকবার চোখ বুলায় যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আনসার কি হবে? সি হবে, তাই না? আচ্ছা, আমাদের আনসার প্লাজমোডেসমাটা হবে। আচ্ছা, তারপর এবার আসি আমরা। দেখো আমরা যখন লিউকোপ্লাস্ট পড়ছিলাম, অর্থাৎ যখন আমরা প্লাস্টিড পড়ছিলাম, প্লাস্টিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের জন্য কিন্তু প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, ঠিক আছে? এই প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া কেন গুরুত্বপূর্ণ? বিকজ প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কি আছে? তাদের নিজস্ব ডিএনএ আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে? তাদের নিজস্ব ডিএনএ আছে,
তাদের যদি নিজস্ব ডিএনএ না থাকতো তারা কিন্তু খাবার উৎপন্ন করতে পারতো না। আমরা জানি প্লাস্টিডকে কি বলে, শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের কারখানা কিংবা কোষের রান্নাঘর, ঠিক আছে, অথবা শক্তির রূপান্তরকারী। আচ্ছা, তাইলে এই যে নিজস্ব ডিএনএ আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লাস্টিড আবার তিনটা ভাগ ছিল, ক্লোরো, ক্রোমো, লিউকো। ক্লোরোর মধ্যে তুমি যেটা মাথায় রাখবা, ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে পার্সেন্টেজগুলা। অর্থাৎ ক্লোরোফিল এ যেটা পিগমেন্ট সেটা থাকে হচ্ছে আমার 75%, আর ক্লোরোফিল বি যেটা সেটা থাকে 25%। এটা একটু কষ্ট করে মাথায় রাখবা, বুঝছো? আচ্ছা, তারপর ক্লোরোপ্লাস্টের যে গঠন আছে না, গঠনটা খুব ভালো করে পড়বা, গঠনটা খুব ভালো করে পড়বা, এবং এই গঠনটার সাথে মাইটোকন্ড্রিয়াকে তুমি কম্প্যারিজন করে পড়বা। অনেকে আশা করি জিনিসটা বুঝতে পারতেছো না যে ভাইয়া কি বলতেছে, তাই না? বলছি ক্লোরোপ্লাস্টের যখন গঠন পড়বা তখন তার সাথে মাইটোকন্ড্রিয়ার যে গঠন তার সাথে কম্প্যারিজন করে পড়বা। তার মানে তুমি কি বুঝছো আমি একটু তোমার বলি। দেখো, আমাদের ক্লোরোপ্লাস্ট যখন পড়ছি তখন তার গঠনের মধ্যে সিলেক্টিভিটি তোমাকে যেটা যেটা মাথায় রাখতে হবে আমি একটু লিখে দিচ্ছি। দেখো, আমি জাস্ট এখানে প্লাস্টিক লিখতেছি, প্লাস্টিক যে কথা ক্লোরোপ্লাস্ট সেম কথা। তাইলে প্লাস্টিক যখন লিখবো তখন মাথায় রাখবা কি কি জিনিস আমার মাথায় রাখতে হবে। দেখো, প্রথমে মাথায় রাখবা থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড মেমব্রেন। তারপর সেকেন্ডলি মাথায় রাখবা গ্রানাম, গ্রানাম চক্র, এগুলো মাথায় রাখবা। থার্ডলি মাথায় রাখবা স্ট্রোমা বা স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে। জিনিসটা কি সেটা এখন জানার দরকার নেই, জাস্ট নামগুলো মাথায় রাখবা যে হ্যাঁ এ ক্লোরোপ্লাস্টের অংশ, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্টলি হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, ফটোসিনথেটিক ইউনিট এবং অ্যাটিপি সিনথেসিস, ঠিক আছে। এই অ্যাটিপি সিনথেসিসটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতেও থাকে, প্লাস্টিডেও থাকে, মাথায় রেখো। আচ্ছা, তাহলে প্লাস্টিডে হচ্ছে এই অংশগুলা। ঠিক সেম ওয়েতে যদি আমি পাশে মাইটোকন্ড্রিয়াকে রাখি, তোমাদের সুবিধার জন্য ভাইয়া কিন্তু আমি এখন লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি পাশে মাইটোকন্ড্রিয়াকে রাখি তাহলে কি হবে দেখি তো আমরা। আচ্ছা, প্রথম হচ্ছে আমার মাথায় রাখতে হবে, এটার সাথে মাথায় রাখবে আর কি অক্সিসোম। তাহলে অক্সিসোম কার অংশ আজকে থেকে ভুলবো না, অক্সিসোম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। তারপর হচ্ছে ক্রিস্টি মাথায় রাখবো, ক্রিস্টি খুবই গুরুত্বপূর্ণ, এই ক্রিস্টির মধ্যে বেসিক্যালি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা, থার্ডলি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট ওয়েতে এখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাটিপি সিনথেসিস তো থাকবেই, অ্যাটিপি সিনথেসিস থাকবে, সাথে কিন্তু কি থাকবে, ইটিসি থাকবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে। তাহলে এই যে তোমাকে লিখে দিলাম না, এটা একটু মাথায় রাখবা, এই দুইটার মধ্যে পার্থক্যগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে তো আমি জিনিসটা আসল জিনিসটা পড়াই নাই, তাহলে আমি এই যে বললাম এগুলো একটু মাথায় রাখবা, কথার টপিকে টপিকে বলে ফেলছে আর কি। তাহলে এখানে কি বলছে, তোমার লিউকোপ্লাস্ট, এই যে লিউকোপ্লাস্টটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লিউকোপ্লাস্টের মধ্যে তিনটা আছে, কি কি ছিল আমাদের, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিওরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, তাই না? তো মাথায় রাখবা অ্যামাইলো, যদি আমাকে বলে অ্যামাইলো, এই অ্যামাইলো নামটা দিয়ে আমার কার কথা মাথায় আসতেছে জানো, অ্যামাইলেজের কথা মাথায় আসতেছে। প্রাণীবিজ্ঞানে পড়ছো না অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ এনজাইমটা কি করে, সেটা হচ্ছে শ্বেতসার, স্টার্চ বা শর্করা এরকম জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করে, ঠিক আছে। তাহলে অ্যামাইলেজ কি করে, সে হচ্ছে শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করে। আচ্ছা, তাইলে এই যে অ্যামাইলেজ এনজাইমটা এখান থেকে দেখে আমরা বুঝতে পারতেছি অ্যামাইলোপ্লাস্ট মানে কি হবে, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে সঞ্চয় করবে, ঠিক আছে। আর মাথায় রাখবা অ্যালিওরো, অ্যালিওরো, ঠিক আছে, অ্যালিওরোর কিন্তু আরেকটা নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, অ্যালিওরোর আরেকটা নাম কি, প্রোটিনোপ্লাস্ট। তার মানে সে কি করতেছে, প্রোটিনোপ্লাস্ট যেহেতু সে প্রোটিন সঞ্চয় করতেছে, ঠিক আছে। আরেকটা নাম হচ্ছে ইলায়ো, ইলায়ো মানে আমি মাথায় রাখতাম, আমি কখনো ভুলতাম না, ইলায়ো মানেই চর্বি, আমি মাথায় রাখতাম কি, ইলায়ো মানেই চর্বি, মানে ইলায়ো মানেই সে কি করবে, সে চর্বি কিংবা লিপিড জাতীয় খাদ্যকে সঞ্চয় করবে, ঠিক আছে। তাহলে এই তিনটা আমি আর ভুলবো না। দেখি এখানে কি বলছে, শর্করা বলছে, তার মানে কি হবে, অ্যামাইলো হবে, সিম্পল, ইজি, এগুলো খুবই ইজি কোয়েশ্চেন, তাই না, খুবই ইজি কোয়েশ্চেন, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা দেখিতে পাই একটু, এই যে দেখো কোষের কোন ক্ষুদ্রাঙ্গে মানে কোন অর্গানেলস, তোমাকে কিন্তু অর্গানেলস বলতে পারে ইংলিশে, কারণ এখন ইংলিশ অনেক টার্ম ইউজ করতেছে, বা এখানে ক্ষুদ্রাঙ্গ না বলে অঙ্গাণুও বলতে পারে, সমস্যা নাই তো, ঠিক আছে। অঙ্গাণু এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এই যে সেন্ট্রোসোম, ঠিক আছে, লাইসোসোম, এগুলোকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, তাহলে বলছে ক্যাপস চক্রের বিক্রিয়া কই হয়, ভাইয়া ক্যাপস চক্র তারপর ইটিসি এগুলো কই হয়, আমরা জানি এগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, তাই না, কই হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। বাট গ্লাইকোলাইসিস যেটা, অর্থাৎ শ্বসনের যেটা প্রথম পর্ব ছিল, এই গ্লাইকোলাইসিস কই হয়, এই বেটা হয় কিন্তু আবার সাইটোপ্লাজমে, ঠিক আছে, কারণ সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিসের সবগুলো এনজাইমগুলো থাকে, এবং গ্লাইকোলাইসিসটা কিন্তু সবাত এবং অবাত উভয় রকম শ্বসনের
প্রথম পর্যায়ে, তাই না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার জন্য, মাথায় রাখবা, ঠিক আছে? আমি আর তো কিছু লিখতেছি না, আনসার কি হবে? ডি হবে, মাইটোকন্ড্রিয়া হবে, ইজি, ঠিক আছে? ডি হবে আনসার, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু দেখি, নিচের কোন কোষটিতে নিউক্লিয়াস থাকে না? দেখছো একরকম কোশ্চেন কয়বার আসছে, এবং এই কোশ্চেনটা কিন্তু আমরা জানি, তাই না? দেখো, স্নায়ুকোষ, অবশ্যই স্নায়ুকোষে নিউক্লিয়াস থাকে, পেশিকোষ অবশ্যই থাকে, কার্ডিয়াক টিস্যু তার মধ্যে বিশেষ নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এই যে দেখো, আমি তোমারে কিন্তু প্রথমেই বলছিলাম, এই যে তোমাকে প্রথমেই বলছিলাম লোহিত রক্তকণিকা মানেই যে তার মধ্যে নিউক্লিয়াস থাকবে না, এমনটা কিন্তু না। যখন অপশন আর কিছু থাকবে না তখন তো ওইটা দাগাইতে হবে, আর কিছু করার নেই। বাট যখন অপশনেই সিলেক্টিভ করে দিবে, যেমন বলছে এখানে কি ব্যাঙের লোহিত রক্তকণিকা, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, তখন তুমি কি করবা? ব্যাঙের লোহিত রক্তকণিকা, স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা, তখন তুমি কি করবা? দেখো, আমরা তোমাকে খুব স্পষ্টভাবে বলছিলাম শুধুমাত্র ম্যামালিয়ান যারা, তাদের লোহিত রক্তকণিকা সবচেয়ে ডেভেলপড, এবং তাদের লোহিত রক্তকণিকা যখন পরিণত হবে, কি বলছি? পরিণত, অবশ্যই পরিণত লোহিত রক্তকণিকা, তার মধ্যে কি থাকে না? তার মধ্যেই কি থাকে না বলো? তার মধ্যেই নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে, তাহলে আনসার এখানে কি হবে? ডি হবে, ঠিক আছে? আনসার ডি। ওকে, ডিএনএ অণুতে অনুপস্থিত থাকে কোনটা? মানে এখানে আসলে কয়েকটা কি দিছে, নাইট্রোজেন গঠিত ক্ষারকের নাম দিছে, তাই না? আমরা তো জানি ডিএনএ অণুর মধ্যে সব কিছু থাকে, কিন্তু মানে ডিএনএ অণুর মধ্যে সব কিছু থাকে, কোনটা থাকে না শুধুমাত্র? সেটা হচ্ছে ইউরাসিল থাকে না। কোনটা থাকে না ভাইয়া? ইউরাসিলটা থাকে না, ঠিক আছে? কারণ ডিএনএ এর মধ্যে কি থাকে? ইউরাসিলের বদলে থায়ামিন থাকে, ঠিক আছে? বাংলায় লিখি, ডিএনএ এর মধ্যে কি থাকে? থায়ামিন থাকে। তাহলে ডিএনএ এর মধ্যে কি কি থাকবে বলো তো? ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন থাকবে, থায়ামিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, ঠিক আছে? গুয়ানিন থাকবে, তারপর সাইটোসিন থাকবে। আর আরএনএ এর মধ্যে এই যে থায়ামিন, তার বদলে কি থাকবে? ইউরাসিল থাকবে। তার মানে ডিএনএ এর মধ্যে অনুপস্থিত কোনটা আমি যদি বলি, ডিএনএ এর মধ্যে আমার কি থাকবে না? ইউরাসিল থাকবে না। ইউরাসিল কই থাকবে? আরএনএ এর মধ্যে থাকবে। তাহলে এটা আনসার কি হবে? সি হবে। বুঝতে পারতেছি আমরা, আনসারটা সি হবে। আচ্ছা, তারপর কোষ বিভাজনের প্রয়োজনে কোন রাসায়নিক উপাদান দ্বারা প্রাথমিক কোষ প্লেটটা তৈরি হয়, তার নাম কি? আচ্ছা, কোষ বিভাজনের প্রয়োজনে যে রাসায়নিক উপাদান দ্বারা প্রাথমিক কোষ প্লেট, দেখো প্রাথমিক দিয়ে মাথায় রাখবা ইনিশিয়াল, অর্থাৎ সবার প্রথম যে উপাদানটা কাজে লাগে তার নাম কি? তোমরা এখানে ধরো তোমরা ভুলে সেলুলোজ দাগায় দিতে পারো, কিন্তু ভাইয়া দেখবা কোষ প্রাচীরের মধ্যে মধ্যপর্দা, এটাকে কিন্তু প্রাথমিক কোষ প্লেট কিন্তু তোমার কাইন্ড অফ মধ্যপর্দা মিন করছে, ঠিক আছে? মধ্যপর্দা মিন করছে, এবং এই মধ্যপর্দার সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে পেকটিন। কি থাকে? পেকটিন। অর্থাৎ মধ্যপর্দার মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? পেকটিন বা পেকটিক অ্যাসিড। সেটা হচ্ছে মধ্যপর্দার সবচেয়ে বেশি উপাদানে থাকে, অর্থাৎ অধিক পরিমাণে থাকে। বইয়ের মধ্যে তোমার কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়ালের যে রাসায়নিক গঠন, তার প্রথম লাইনটা একটু দেখো, দেখবে ওখানে আছে যে অধিক পরিমাণে থাকে কি? পেকটিন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই যে আনসার এখানে সি হবে, কিন্তু এখানে আনসার বাকিগুলো হবে না, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা একটু তোমার মজার একটা কোয়েশ্চেন দিছে, ভালো একটা কোয়েশ্চেন দিছে, আমি নিজেও শিওর আনসার সি কিনা, এটাই হওয়ার কথা। এই যে আনসার সি হবে, ঠিক আছে? সব কিছু লজিক দিয়ে ভাববা, ঠিক আছে? যত বেশি তোমার মাথায় নলেজ থাকবে তত বেশি তুমি কোয়েশ্চেনগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারবা অ্যাকচুয়ালি কোনটা রাইট কোনটা রং। আচ্ছা, তাহলে দেখো জীবিত কোষে কোন নিউক্লিয়াস থাকে না? জীবিত কোষ যেহেতু বলছে, জীবিত কোষের মধ্যে এই যে তোমার পরিণত সিগন্যাল আমি বলে দিয়েছিলাম, তাই না? তোমাকে ক্লাসের শুরুতে কিন্তু বলছিলাম যে পরিণত সিগন্যাল এবং স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, তারপর বলছে ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেটিক ইউনিট কই থাকে? কই থাকে? এই যে ফটোসিনথেটিক ইউনিট, এটা কিন্তু কই লাগানো থাকে জানো? আমি যদি তোমার এরকম করে আঁকি, এই যে এরকম করে যদি আঁকি, এরকম করে যদি আঁকি, এই যে এরকম, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের থাইলাকয়েড, ঠিক আছে? এই থাইলাকয়েডের যে মেমব্রেনগুলো আছে না, এই থাইলাকয়েডের যে মেমব্রেন, এই মেমব্রেনের গায়ের মধ্যে, ঠিক আছে, মেমব্রেনের গায়ের মধ্যে কি থাকে? ওই যে ফটোসিনথেটিক ইউনিটগুলো থাকে, এবং এই ফটোসিনথেটিক ইউনিটের কারণেই কিন্তু ক্লোরোপ্লাস্ট কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। কারণ এখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ফটোসিনথেটিক ইউনিট থাকবে না, সেখানে কি থাকবে? সেখানে থাকবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাইলে প্লাস্টিকের মধ্যে থাকে ফটোসিনথেটিক ইউনিট, ঠিক সেম জিনিসটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং এখান থেকে বেসিক্যালি অ্যাটিপি তৈরি হয়। এই ইটিসির মধ্যেই অ্যাটিপি তৈরি হয়, এটা মাথায় রাখবা। কাকে ইউজ করে? পানিকে ইউজ করে। কাকে? পানি বা H2O কে ইউজ করে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি পানি, আমি যে পানি খাচ্ছি, পানি যে নিচ্ছি, এই পানিটা বেসিক্যালি আমার কই লাগতেছে? উদ্ভিদের কোন জায়গায় লাগতেছে? সেটা হচ্ছে যখন তার অ্যাটিপি উৎপাদন করার প্রয়োজন পড়তেছে, ওই লাস্ট স্টেজে গিয়ে কিন্তু পানিটা লাগে, ঠিক আছে? আচ্ছা, এই যেখানে কি হবে? থাইলাকয়েডের মেমব্রেন, তাই না? বললাম থাইলাকয়েডের গায়ে মানে থাইলাকয়েডের মেমব্রেন এই জিনিসটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, আনসার ঠিক আছে।
ডিএনএ প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে? আমরা জানি অর্ধ সংরক্ষণশীল, তাই না? এটা মোটামুটি সবাই জানি আমরা। ডিএনএ প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল, ঠিক আছে? অথবা এটাকে আমি যদি বলি সেমি কনজারভেটিভ পদ্ধতিতে। এবং এই যে অর্ধ সংরক্ষণশীল হয় সেটা সর্বপ্রথম প্রমাণ করছে যে, তাদের নাম একটু মাথায় রাখো, ম্যাসেলসন অ্যান্ড স্টেহল। এই দুইজন প্রথম দেখছে কি আমাদের ডিএনএ প্রতিলিপিত হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। তারপর আরো অনেকে আবিষ্কার করছে, ওটা অত বেশি ম্যাটার করবে না। আচ্ছা, তাহলে এখান থেকে একটা লাইনে মাথায় রাখো, এটা কি এজ আনসার, অর্ধ সংরক্ষণশীল, এটা ইজি। আচ্ছা, তারপর বলছে এটা কি, আচ্ছা, কোনটি প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট? এই যে ভাইয়া ব্লুপ্রিন্টটা দেখে আমরা অনেকে ভুলে কি দাগাই দিই জানো? জিনোম দাগাই দেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কি বলছে আমরা দেখি না, ঠিক আছে? আমাকে যদি বলে জীবের জীবনের ব্লুপ্রিন্ট কোনটা, তখন কিন্তু ডিএনএ মিএনএ কিছুই দিবা না, তখন কিন্তু আনসার কি হবে? জিন কিংবা জিনোম হবে, ঠিক আছে? আর আমাকে যদি বলে মাস্টার মলিকিউল কি, তারপর আমাকে যদি বলে বংশগতির আণবিক ভিত্তি তুমি কাকে বলবা, ঠিক আছে? এই সব কিছু কিন্তু আনসার কি হবে? তখন ডিএনএ হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমাকে যদি বলে প্রোটিন, এই যে দেখো বলছে এখানে কোয়েশ্চেন বুঝতে হবে, প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট কোনটা? অর্থাৎ প্রোটিন তৈরির জন্য কারে লাগে? এটা অবশ্যই আরএনএ, তাই না? আরএনএ, আরএনএ কে ইউজ করে তো আমরা বেসিক্যালি কি করি? প্রোটিন তৈরি করে। কোন আরএনএ? সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ স্ট্রেনকে আমরা কি ওই উপযুক্ত স্ট্রেন ধরে নেই, সেখান থেকে এমআরএনএ স্ট্রেনটা কীভাবে তৈরি হয়েছে? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। পরে ওই এমআরএনএ স্ট্রেনটা, এমআরএনএ মানে কিন্তু আরএনএ, তাই না? এমআরএনএ তো একটা আরএনএ প্রকারভেদের মধ্যে পড়ে। তো ওই এমআরএনএটাই পরবর্তীতে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি করতেছে, তাই না? অর্থাৎ এমআরএনএ কিংবা আরএনএকে আমরা কি বলতে পারি? আমরা প্রোটিন তৈরি ব্লুপ্রিন্ট বলতে পারি। ব্লুপ্রিন্ট মানে নীল নকশা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা আরএনএ হবে। আচ্ছা, পরে দেখি ডিএনএ হেলিক্সের ব্যাস কত? আচ্ছা, ডিএনএ হেলিক্সটা ভাই একটু মাথায় রাখবা। আমরা যদি একটা ডিএনএ হেলিক্স আঁকি, ঠিক আছে? এই যে মাথায় মাইন্ড করো না, একটু বাঁকা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ডিএনএ হেলিক্সের মধ্যে সবসময় সবকিছু হিসাব করে কিন্তু একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে, ঠিক আছে? সবকিছু হিসাব করে একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে, এই যে এটা হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন, ঠিক আছে? এখান থেকে একটু পর্যন্ত, এই যে এখানে শুরু হয়ে এইভাবে, এটা হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন, ঠিক আছে? এস। এই পূর্ণ ঘূর্ণনের যদি আমি দৈর্ঘ্যটা চিন্তা করি, সেটা হচ্ছে সবকিছু আংস্ট্রম দিয়ে মাথায় রাখবো, 34 আংস্ট্রম। এবং এই পূর্ণ ঘূর্ণনের মধ্যে কিন্তু টোটাল এরকম করে করে 10টা সিঁড়ি আছে, নিউক্লিওটাইডের সিঁড়ি, মানে এদিকে একটা নিউক্লিওটাইড, তার করসপন্ডিং এদিকে একটা নিউক্লিওটাইড। সো সাপোজ ধর এদিকে অ্যাডেনিন, তার মানে এদিকে কি থাকবে? থাইমিন থাকবে। তারা পরস্পরের সাথে কি দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে লাগানো। এদিকে যদি গুয়ানিন থাকে, এদিকে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে, এদিকে সাইটোসিন থাকবে। এভাবে করে করে প্রত্যেকটা একটা সিঁড়ি ফর্ম করছে, ঠিক আছে? এই যে একটা সিঁড়ি ফর্ম করছে। সো যাই হোক, এরকম একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 10টা সিঁড়ি থাকবে। তাহলে আমি যদি বলি এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব কত, কিন্তু আমি যদি বলি একটা সিঁড়ির দূরত্ব কত, অর্থাৎ শুধুমাত্র একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, তখন তুমি কি বলবা? তখন 34কে তুমি 10 দিয়ে ভাগ দিবা। তাহলে আনসার কত হবে? 3.4 আংস্ট্রম হবে। তাহলে এটা তো পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তারপর ডিএনএ অণুর ব্যাস, অর্থাৎ এই যেখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত, এই জিনিসটা হচ্ছে 20 আংস্ট্রম। মাথায় রাখবা কত? 20 আংস্ট্রম। তো তোমাকে এখানে কি বলছে? এখানে ডিএনএ হেলিক্সের ব্যাস বলছে, এটা কত? 20 আংস্ট্রম হবে। আমি আর কিছু কথা বাড়াচ্ছি না, আশা করি যেগুলো বলছে ওগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর এবং মাথায় রাখবা একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে এই যে ভাই দেখতেছি না, অ্যাডেনিন থাইমিনের সাথে লাগতেছে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে, এরকম করে করে তুমি যদি 10টা হিসাব করো, টোটাল 10টা সিঁড়ি হিসাব করো, তখন তুমি দেখবা টোটাল 25টা হাইড্রোজেন বন্ড পাচ্ছ। কয়টা? 25টা হাইড্রোজেন বন্ড পাচ্ছ। এটা একটু তুমি মুখস্থ করে রাখিও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, 20। ওকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ, তাদের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম হয়ে থাকে? আমরা জানি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ মানেই তাদের ক্লোরোপ্লাস্টের আকৃতি শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে কি ল্যান্সের মতো দেখতে, ঠিক আছে? কিসের মতো? ল্যান্সের মতো দেখতে। খুব সিম্পল একটা কোয়েশ্চেন, খুব সিম্পল একটা আনসার, ল্যান্সের মতো। এই যে আনসার সি হবে। কিন্তু ভাইয়া কোয়েশ্চেন তখনই কঠিন হয়ে যায় যখন আমাকে বলে নিম্ন শ্রেণীর নিচের কোন ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম, এবং তুমি বইয়ে খেয়াল করে দেখো শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সবচেয়ে বেশি। তো তুমি এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া এত এত যে নামগুলো, বৈজ্ঞানিক নামগুলো, এগুলো তো জীবনেও মুখস্থ হবে না, তো আমি কি এটা কোয়েশ্চেন আসলে কি কোয়েশ্চেন ছেড়ে দিব? অবশ্যই না। তো এটা আমার জন্য কি করতে হবে? এটার জন্য আমার এই জন্য কি করতে হবে? আমার ন্যামোনিক্স ইউজ করতে হবে, ঠিক আছে? আমি যত সহজে জিনিসটা মনে রাখতে পারি। সাপোজ আমি তোমাকে হালকা একটু লিখে দিই, এটা আশা করি তোমার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? সাপোজ একটু লিখি, তুমি একটু পারলে লিখে নাও, তোমার জন্য ভালো হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, আরেকটা আছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সটা তোমার মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এবং ইউলোথ্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কয়েকটা শেপ হইতে পারে। কি কি শেপ? সে হচ্ছে গার্ডল আকৃতির হইতে পারে, অর্থাৎ ইউলোথ্রিক্সের মধ্যে ক্লোরোপ্লাস্টের শেপটা গার্ডল শেপের হইতে পারে, তারপর ফিতা আকৃতির হইতে পারে, ঠিক আছে, ফিতাকৃতি এগুলো হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইগুলোতেই যত ঝামেলা। ভাই আমি এগুলো লিখছিটা কি, তোমরা কি বুঝতেছো? আচ্ছা, এগুলো আমি খুব সিম্পল জিনিস লিখছি, এত প্যারা খাওয়ার কিছু নাই। আমি জাস্ট নেমোনিক লিখছি, তুমি পারলে খাতে একটু লিখে নাও। ধরো এখানে আমি লিখছি প্যাক, তাজ, গোপ, যাও, তারপর কি এস এস, তাই না? এস দন্তস। আচ্ছা, তাহলে এখানে প্যাক দিয়ে কি মাথায় রাখবা? প্যাক দিয়ে মাথায় রাখবা হচ্ছে পেয়াল আকৃতির। কি? পেয়াল আকার। পেয়ালাকার। সি দিয়ে মাথায় রাখবা ক্ল্যামাইডোমোনাস। কি মাথায় রাখবা? আমি একটা লিখে দিচ্ছি, ক্ল্যামাইডোমোনাস। এগুলো হচ্ছে সবগুলা শৈবাল, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি শৈবাল, এই যে তোমার ক্ল্যামাইডোমোনাস যে শৈবাল, তার যে ক্লোরোপ্লাস্ট, তার আকৃতি কিরকম? পেয়ালাকার। পারবো ইনশাল্লাহ। তারপর ত দিয়ে মাথায় রাখবা তারকাকার। কি? তারকাকার। তাজ, তাহলে তারকাকার মানে কি? জিগনেমা। কি? জিগনেমা, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখো। গো দিয়ে মাথায় রাখবা গোলাকার। পি দিয়ে মাথায় রাখবা পিতোফোরা। কি মাথায় রাখবা? পিতোফোরা। এগুলো হচ্ছে শৈবালের নাম। আর জালিকাকার, জালিকাকার শৈবাল কোনটা? ওইডোগোনিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আলাদা করে মাথায় রাখবা। ওইডোগোনিয়াম, ওইডোগোনিয়াম শৈবালটা জালিকাকার। তারপর এস এস মানে কি? এটা হচ্ছে সর্পিলাকার, এবং এস মানে হচ্ছে স্পাইরোগায়রা। স্পাইরোগায়রা, ঠিক আছে? তাহলে যে ট্রিক্সটা দিলাম ইজিলি তোমার সবগুলো নাম মুখস্থ হয়ে গেছে, খুব সিম্পল। আর উচ্চ শ্রেণী বলে একটাই, সেটা কি? লেন্সের মতো। ওকে, আচ্ছা, কোনটি ক্লোরোপ্লাস্টের অংশ নয়? ভাই এই কোয়েশ্চেনে কিন্তু পারতে হবে, আমি কিন্তু খুব সুন্দর করে দুইটা আলাদা করে লিখে দিচ্ছি, কোনটা ক্লোরোপ্লাস্টের গঠনের অংশ, কোনটা মাইটোকন্ড্রিয়ার গঠনের অংশ, এবং বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখছো কোয়েশ্চেন কিন্তু রিপিট হইলো। দেখি বলো তো তাহলে কি? অংশ 9 বলছে, ঠিক আছে? ক্রিস্টি, এই যে স্ট্রোমা, কিস্ট্রি, গানা, থাইলাকয়েড। তাহলে কি বলতো? এই যে কিস্ট্রি, কিস্ট্রি কার পার্ট ছিল? মাইটোকন্ড্রিয়ার পার্ট ছিল, এবং কিস্ট্রির মধ্যে বেসিক্যালি শক্তি উৎপন্ন হতো, তাই না? আচ্ছা, তাহলে এটা আনসার রং হবে, ঠিক আছে? আনসার বি, ঠিক আছে? ওকে। থাইলাকয়েড উদ্ভিদ কোন কোষে? এগুলো তো ইজি কোয়েশ্চেন, তাই না? থাইলাকয়েড কই থাকে? প্লাস্টিডের মধ্যে থাকে। সেম কোয়েশ্চেন কয়বার রিপিট করতেছে? আচ্ছা, এই জন্যই বলতেছে এই ক্লাসগুলো এই জন্যই গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারবা যে সব কিছু পড়ার দরকার নাই, সিলেক্টিভ কিছু বললে আমার মোটামুটি 90-95% প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, যে জিন অপারেটর নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? দেখো, নিয়ন্ত্রণ যে করবে তাকে তো আমরা কি বলবো? নিয়ন্ত্রক জিন বলবো, তাই না? আচ্ছা, তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা জানি আদিকোষের মধ্যে, আদিকোষের যে জিন প্রকাশের যে একক, জিন প্রকাশের যে একক, তাকে আমরা কি বলি? অপেরণ বলি। এটা একটু মাথায় রাখবার প্রথমত। তারপর তাই এই পার্টটাকে যে আমরা কয়েকটা ভাগ করছি, যেমন গাঠনিক জিন, নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন, তাই না? তারপর হচ্ছে প্রমোটার জিন। ওই জিনগুলোর নামগুলো মাথায় রাখবা, কোনটা কোনটা আছে এবং কোনটার কাজ কি, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? জাস্ট এইটা ছোট একটা নাম আছে, চার্ট আছে, ওইটা একটু মাথায় রাখবা, কোনটা কি এবং সেটা কি কাজ করে, সেটার কাজটা কি, সেটা একটু মাথায় রাখবা। তাহলে কি এটা আনসার কি? নিয়ন্ত্রণ করে যেহেতু নিয়ন্ত্রক জি, আনসার কি হবে? বি হবে। ওকে, আচ্ছা, প্রোটিন সংশ্লেষণে মোট অ্যামাইনো অ্যাসিড থাকে কয়টা? 20টা। খুব সিম্পল, তাই না? 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো একদম ফিক্স। 20টা অ্যামাইনো অ্যাসিড থাকবে, এগুলো একদম ফিক্সড, ঠিক আছে? এবং এদের জন্য কোডন কয়টা থাকে? কোডন থাকে 61টা। নর্মালি 61টা। আমরা যদি স্টপ কোডন যেগুলো ইউএসজি, ইউজিএ, এই তিনটারও যদি হিসাব করি তখন কয়টা হবে? 64টা হবে, ঠিক আছে? এই দুটো একটু মনে রাখো। তাহলে আমি কি বলছি? 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, সেগুলো সংশ্লেষিত হয় কত প্রকার কোডন থেকে? 61 প্রকার কোডন থেকে, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা একটু মাথায় রাখলে চলবে। তাহলে আনসার কি হবে? 20 হবে, ঠিক আছে? আনসার 20 হবে। তাহলে আমরা এই যে টোটাল যে পার্টটা পড়লাম না, একটুকে এখানে আর কোয়েশ্চেন নাই, অ্যাগ্রির জন্য আর কোয়েশ্চেন নাই, বাকিটা পড়বো আমরা জিএসটির জন্য, ঠিক আছে? তোমার যদি মনে চাই তুমি দুইটা ক্লাস একসাথে করে ফেলতে পারো, তোমার কোনো সমস্যা, আরও ভালো হবে। যত ক্লাস করবা তত বেশি প্র্যাকটিস হবে। সো যাই হোক, আজকের ক্লাসটা অ্যাগ্রির এই যে প্রথম চ্যাপ্টারটা একটু পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।